এবং গৌরীপুর পৌর শাখা ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ঐতিহাসিক 7 নভেম্বর উপলক্ষে আজকে ঐতিহাসিক হারন পার্কে বোর্ডতলায় যেখান থেকে 69-এর গণ অভ্যুত্থানে তৎকালীন সরকার সেই গণ অভ্যুত্থান ঠেকাতে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী শহীদ হারুনকে গুলি করে হত্যা করা হয়েছিল। যে স্থানটিতে দাঁড়িয়ে আমি কথা বলছি সেখান থেকে এই গুলি করা হয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজকে একটি ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। বিপ্লব মানে আমরা সকলেই বুঝি, বিপ্লবের সাথে সংহতিও রাখা হয়েছে এই দিবসটির নামকরণ হিসেবে। অর্থাৎ একদিকে যেমন বিপ্লব, আরেকদিকে ভয়ে ভয়ে জোয়ানে জোয়ানে সিপাহী জনতার মিলনের দিন ছিল এই দিন। সংগ্রামী সাথী ও বন্ধুরা, 1975 সালের 15ই আগস্ট তৎকালীন রাষ্ট্রপ্রধান শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতিতে এবং সেনাবাহিনীর অভ্যন্তরে যে পুরো এবং পাল্টা শুরু হয়েছিল তারই সূত্র ধরে 3রা নভেম্বর তৎকালীন সময়ে সিনিয়রিটি ব্যাক করে মেজর জেনারেল জিয়াউর রহমানকে গৃহবন্দী করে নিজেকে সেনা প্রধান হিসেবে আখ্যায়িত করলেন। শুরু হল সাধারণ সিপাহীদের মধ্যে বিভিন্ন ধরনের উত্তেজনা। সেই 3 দিনের উত্তেজনা 7ই নভেম্বর ভোরবেলায় ঢাকা শহরের সাধারণ মানুষ কাক ডাকা পুরে আস্তে আস্তে নেমে আসলো। অন্যদিকে সিপাহীরা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে এসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দী দশা থেকে মুক্ত করে আবারও সেই 1971 সালের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যে কণ্ঠস্বর ভেসে উঠেছিল সেই কণ্ঠস্বর চিরচেনা, সেই কণ্ঠস্বর আবারও ভেসে উঠল বেতারের মাধ্যমে। আমি মেজর জেনারেল জিয়াউর রহমান
জানেন। কিন্তু 1965 সালে পাক ভারত যুদ্ধে উনি সেই যুদ্ধের বীরত্বের জন্য পুরস্কৃত হয়েছিলেন। সেনাবাহিনীতে ছিলেন উনি সমাদৃত এবং চৌকস একজন সেনা কর্মকর্তা। সংগ্রামী সাথী ও বন্ধুরা, যখন এদেশের জনগণের প্রত্যাশা ছিল 1971 সালের 7ই মার্চে যে শেখ মুজিবুর রহমান তার ভাষণে স্বাধীনতার ঘোষণা দেবেন, যখন বাংলার জনগণকে বিমুখ করা হলো, নতুন করে আবারও পাকিস্তানের সরকারের সঙ্গে বসার তারিখ করা হলো, সমঝোতার তারিখ করা হলো। বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ তখন মুখে ছিল একটি যুদ্ধের ঘোষণা। সেই যুদ্ধের ঘোষণাটি হলো স্বাধীনতার যুদ্ধ। কাঙ্ক্ষিত যখন কিছুই ঘটল না, 25শে মার্চের কালো রাত্রিতে যখন পাক হানাদার বাহিনী দেশের সাধারণ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ল, হত্যা করল, অগণিত অসংখ্য সাধারণ মানুষকে ধরে নেওয়া হলো, নিয়ে গিয়ে হত্যা করা হলো। এদেশের বুদ্ধিজীবী সমাজকে, যারা রাষ্ট্র গঠনে, সরকার গঠনে, যারা সমাজ গঠনে ভূমিকা রাখে, তাদেরকে, সাধারণ মানুষকে নির্বিচারে হত্যার পর তৎকালীন সময়ের মেজর উনি দেখলেন পাশাপাশি আত্মসমর্পণ করে যখন শেখ মুজিবুর রহমান নিজের হাতে ব্যাগ গুছিয়ে ঠান্ডা মাথায় ধীরে ধীরে হেঁটে গিয়ে গাড়িতে উঠে উনি পাকিস্তান চলে গেলেন। এদেশের মানুষ, নিরীহ মানুষ, সাধারণ মানুষ, মুক্তিকামী মানুষ যখন আশাহত হল, তখনই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেনাবাহিনীতে তার যে কমান্ডার ছিল কর্নেল গাঙ্গুয়াকে বিদ্রোহ করে পরবর্তীতে হত্যার মাধ্যমে উই রিভোল্ট করে সেনাবাহিনীতে বিদ্রোহ ঘোষণা করলেন। তার স্ত্রী, পুত্র, কন্যা, তার স্ত্রী, পুত্র ক্যান্টনমেন্টে রেখেই, অরক্ষিত রেখেই উনি কানুনবাগ বেতার কেন্দ্রে স্বাধীনতার ঘোষণা দিলেন। সেই স্বাধীনতার ঘোষণার পরে যখন এদেশের মুক্তিকামী মানুষ, নিরস্ত্র মানুষ সশস্ত্র বাহিনীর একটি ঘোষণা চাচ্ছিল, তখন বিপুল উদ্যোগে এদেশের সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়ল যুদ্ধে। সেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, যে পরিচালনা করেছেন একটি সেক্টর কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেছেন। সারা বাংলাদেশের সাধারণ মুক্তিকামী মানুষের সঙ্গে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন করলেন একটি বাংলাদেশ। সংগ্রামী সাথী ও বন্ধুরা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কখনো ক্ষমতালোভী ছিলেন না, রাজনীতিতে আসার কোন ইচ্ছা ওনার ছিল না। তাহলে ওই সময়েই উনি অনেক কিছু করতে পারতেন। দেশ ওনার নেতৃত্বে ছিল। উনি যথারীতি ক্যান্টনমেন্টে চলে গেলেন। শেখ মুজিবুর রহমান লন্ডন হয়ে প্রথমে দিল্লিতে, তারপরে বাংলাদেশে আসলেন। উনি অস্থায়ী যে সরকার গঠিত হয়েছিল যুদ্ধের সময়, সেই সময়ে উনি রাষ্ট্রপতি হিসাবে নিজেকে দাবি
দাবি করলেন কোন ভোট ছাড়া, কোন সাংবিধানিক কোন ব্যাখ্যা ছাড়া। সংগ্রামী সাথী বন্ধুরা, উনার ইচ্ছা হয়েছিল যে আমি রাষ্ট্রপতি থাকবো না, আমি প্রধানমন্ত্রী হব। উনার ইচ্ছাই যথেষ্ট ছিল। উনি কোনো কিছু না ভেবে, এদেশের জনমানুষের কোন রায় না দিয়ে উনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন। বাংলাদেশ সেনাবাহিনী নামে যে বাহিনীটি যুদ্ধের সময় ভূমিকা রাখল, তিন বাহিনী যেভাবে ভূমিকা রাখল, পুলিশ বাহিনী যেভাবে ভূমিকা রাখল, উনি সমস্ত কিছু উপেক্ষা করে নতুন করে তার ব্যক্তিগতভাবে তৈরি করলেন রক্ষী বাহিনী। সেই রক্ষী বাহিনীর শাসন, দুঃশাসন এবং নিপীড়নে যখন এদেশের মানুষ ক্লান্ত হয়ে গেল, তখন নতুন করে আবারও ভারতীয় উপনিবেশিক ক্ষমতাবাদ মাথা চাড়া দিয়ে উঠল। নতুন করে আবারও উপনিবেশিকতাবাদ করার চিন্তা ভাবনা করল। তখন সাধারণ মানুষ এই ধ্বংস হয়ে যাওয়া একটি রাষ্ট্র, যুদ্ধের মাধ্যমে স্বীকৃতি পাওয়া একটি রাষ্ট্র, বঙ্গুর একটি রাষ্ট্র, যখন এই অবস্থা শাসন দুঃশাসনে চলছে, তখন দেখা দিল দুর্ভিক্ষ। ৭৪ সালের সেই দুর্ভিক্ষ, রক্ষী বাহিনীর সেই সমস্ত নির্যাতন, এর উপর ভিত্তি করে আওয়ামী লীগ বিভাগমুক্ত হল। শেখ মুজিবুর রহমান উনি আওয়ামী লীগকে ভেঙে একদলীয় শাসনতন্ত্র কায়েম করলেন, বাকশাল কায়েম করলেন। আওয়ামী লীগের নেতারা নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত হলেন। তৎকালীন সময়ের যারা আওয়ামী লীগের পৃষ্ঠপোষক ছিলেন, তারাই নতুন করে বিদ্রোহ করলেন। বিশেষ করে যারা সেনাবাহিনীতে ছিলেন, তারা দেখলেন যে যারা যুদ্ধ করেছেন, এদেশকে স্বাধীন করেছেন, নতুন করে যে একদলীয় শাসন ক্ষমতা এবং উপনিবেশিকতাবাদ শুরু হয়েছে, তখন তারা বিদ্রোহ করে 15 আগস্ট শেখ মুজিবুর রহমানকে হত্যা করলেন। এই ইতিহাসের পর দেশে যখন চরম বিশৃঙ্খলা, সেনাবাহিনী তখন কর্নেল তাহের নতুন করে একটি মতবাদ চালু করলেন সেনাবাহিনীতে। সেটি হল অফিসারবিহীন করতে হবে এই সেনাবাহিনীতে। সিপাহীদেরকে একত্রিত করার চেষ্টা করলেন, কিন্তু যেহেতু উনি সেনাবাহিনীতে বরখাস্ত করেছিলেন, সেনাবাহিনীতে নতুন করে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হল। সিপাহী জনতা বেড়ে দেখল আমরা আসলে নেতৃত্ব শূন্য হয়ে যাচ্ছি, এবং দেশপ্রেমিক জিয়াউর রহমান, যিনি যুদ্ধে বিরক্ত রেখে সেনাবাহিনীতে আবার চলে গিয়েছিলেন, তৎকালীন সময়ে সিনিয়রিটি বেসিসে উনার সেনা প্রধান হওয়ার কথা ছিল, কিন্তু শেখ মুজিবুর রহমান উনাকে ডিঙ্গে প্রথমে শফিউল্লাহ সাহেবকে দিয়েছিলেন। পরবর্তীতে খালেদ মোশাররফ যখন ৩রা নভেম্বর উনি জিয়াউর রহমানকে গৃহবন্দী করে নিজেকে সেনাপ্রধান হিসেবে ঘোষণা করলেন, সেনাবাহিনীর ভিতরে সিপাহীদের মধ্যে যে জনপ্রিয়তা, যে গ্রহণযোগ্যতা তৎকালীন সময়ে মেজর জেনারেল জিয়াউর রহমানের ছিল, সেটির উপর ভিত্তি করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জনপ্রিয়তা সেনাবাহিনীর জওয়ানদের মধ্যে, সৈনিকদের মধ্যে ব্যাপক হারে বেড়ে গেল। তারা বিদ্রোহ করে ক্যান্টনমেন্ট থেকে
ভিন্ন উপনিবেশিকতা আমাদের বাংলাদেশ হারিয়ে যেত। বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের কৃষ্টি আবারও চর্চা করা শুরু হলো। নতুন করে স্বপ্ন দেখলেন, আমরা নতুন করে ভাবতে শিখলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় না আসতে চেয়েও সেখান থেকে জনগণ এবং সিপাহীদের ভালোবাসার কারণে আর ফিরতে পারলেন না। ধীরে ধীরে উনি রাজনীতির দিকে প্রবেশ করলেন। বাংলাদেশের জন্য এই ভৌগোলিক সীমানার মধ্যে দেশের সার্বভৌমত্ব যাতে রক্ষা হয়, সেই সার্বভৌমত্ব রক্ষা করার তাগিদে এদেশের সার্বভৌম একটি রাষ্ট্র হিসেবে যাতে আমরা নতুন জাতিসত্তা পেতে পারি। এদেশে যখন যুদ্ধ করা হয়েছিল এই ভৌগোলিক সীমানার মধ্যে সকল জাতের, সকল ধর্মের, সকল বর্ণের, সকল সম্প্রদায়ের মানুষই যুদ্ধ করেছিল। সেখানে চাকমা থেকে আরম্ভ করে নৃতাত্ত্বিক জনগোষ্ঠী থেকে আরম্ভ করে বিভিন্ন ভাষাভাষী মানুষ যারা বাংলায় কথা বলে না, তারাও সেখানে এই যুদ্ধে যুদ্ধ করেছিল, স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। সুতরাং আমরা যে ভৌগোলিক সীমানার মধ্যে আছি, আমাদের নতুন করে রাষ্ট্রসত্তা দেওয়া হলো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভাবলেন এদেশের নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, অন্যান্য ভাষাভাষী মানুষ, তাদের কি পরিচয়? দীর্ঘদিন যাবৎ আমরা নিজেকে বাঙালি হিসেবে পরিচিতি লাভ করি। বাঙালি জাতি হিসেবে আমাদের যে জাতীয়তা, সেটি প্রকাশ করা হচ্ছে। অথচ ওই সমস্ত যারা বাংলা ভাষাভাষী কথা বলে, বাংলা ভাষায় কথা বলে না, তাদের নিজস্ব কৃষ্টি আছে, ভাষা আছে, ধর্ম আছে, তাদের কি পরিচয় হবে? তখন উনি ভাবলেন আমাদের পরিচয় একটাই, সেটা হলো বাংলাদেশি। আমরা সকলে এই ভৌগোলিক সীমানার মধ্যে যারা আছি, আমরা নতুন করে রাষ্ট্রসত্তা পেলাম, জাতিসত্তা পেলাম। আমাদের পরিচয় হলো আমরা বাংলাদেশি। সেই বাংলাদেশি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে ধীরে ধীরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৭৭ সালে প্রথমে গঠন করলেন জাগদল। যে জাগদলের ৩৩ জনের একজন সদস্য ছিলেন আমাদের প্রয়াত এমপি, সাবেক জেলা উন্নয়ন সমন্বয়কারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক যোগ্য সহচর, যার দ্বারা গৌরীপুরের রাজনীতি, বিএনপি রাজনীতি শুরু হয়েছিল, সেই আমাদের প্রয়াত নেতা এফএম নজরুল সাহেব। উনি সেই কমিটিতে স্থান দখল করে নিলেন। ১৯৭৯ সালে উনাকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হলো। উনি পাশ করলেন। নতুন করে বিএনপি নামক একটি দলকে তৈরি করা শুরু করলেন। তারই ধারাবাহিকতায় আজকের গৌরীপুরের এই বিএনপি, সেখানে অন্য কারো অবদান নেই। উনি যাদেরকে তৈরি করে নিয়ে গেছেন, তারাই জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাস করে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আসলে কথা বলার অনেক কিছু ছিল। যদি সময় সুযোগ দেন, বক্তব্য চালিয়ে যেতে চাই। যদি না আমাদের বড় আসেন, তাহলে আমি বক্তব্য চালাবো, আর না হলে শেষ করে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে।
পনেরো মিনিটে 10 মিনিট 15 মিনিট শেষ হয়ে যাবো 10-15 মিনিট শেষ হয়ে যাবে সমস্যা শেষ হইলে 10 মিনিট পরে 5 মিনিট আগে থাকবে হ্যাঁ সাসার লেখা চাই নামাজ একটা মোবাইল এটা একটা মোবাইল মুখ দেওয়া লাগতো না কথা শুনো মুখ দেওয়া লাগতো না মুখ করে ভাড়া নতুন আসছে কাটতে দেবা ফারুক ভাই কাটতে দেবো ফারুক ভাই এটা কা ঠিক আছে কাটা সুমন মোবাইল শুরু করুন লোক কিলো বলছে 20 জন কেমন আছে দিয়ে আমাকে 40 জন ট্রাই কিলো বলবে স্প্রিং করা দিছে তাই দিছে সংগ্রামী ছাত্র বন্ধুরা, সারা বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়বাদে উদ্বুদ্ধ হয়ে তার আদর্শ অনুপ্রাণিত হয়ে দেশ গড়ার কাজে নামলেন। শুরু করলেন উৎপাদনের রাজনীতি, শুরু করলেন ফসল ফলানোর রাজনীতি, উনি তৈরি করলেন কৃষি বিপ্লব ঘটালেন, শিল্প বিপ্লব ঘটালেন, ধ্বংস হয়ে যাওয়া রাষ্ট্রের প্রতিটি সেক্টরে অভূতপূর্ণ উন্নতি সাধন করলেন। মাত্র 3.5 বছর রাষ্ট্র ক্ষমতায় থেকে যে দেশকে বলা হতো গোলামী হিন্দুরি, সেই দেশ একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হলো। তারই আদর্শে অনুপ্রাণিত হয়ে গৌরীপুরে প্রবর্তন করলেন মরহুম জননেতা অ্যাডভোকেট এফ.এম. মজুমদার। বিএনপির রাজনীতি 1981 সালের 30শে মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেশি বিদেশি চক্রের মাধ্যমে হত্যা করা হলো। দেশে নতুন করে ক্ষমতার স্বপ্ন দেখলেন জেনারেল এরশাদ। সরকারি কায়দায় উনি 82 সালে ক্ষমতা নিয়ে নিলেন নির্বাচিত সেই প্রেসিডেন্ট সরকার সাহেবের কাছ থেকে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, তার পরবর্তীতে যখন বিএনপিকে ব্যঙ্গে, বিএনপির 19 দফাকে ব্যঙ্গে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেখে যাওয়া 19 দফাকে আজও মিথ্যা বলে প্রচারণা করে ডেকে নিয়ে গিয়ে অনেক নেতাকে বিভ্রান্ত করে তৎকালীন স্বৈরাচার এরশাদ 19 দফার নামে 18 দফা ঘোষণা করে নতুন করে তার দল তৈরি করলেন। যখন দলের এই বিভাজন তৈরি হলো, তখন গৃহবধূ থেকে ক্ষমতায় আসলেন, দলের দায়িত্ব নিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া।
9টি বছর আপোষ না করে জেল জুলুম গুম হওয়ার মতো ঘটনা ঘটে আদালতে না করে 9টি বছর গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে গেলেন। ফলশ্রুতিতে 90-এর গণ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার এরশাদ সরকারের পতন হলো। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এদেশের জনগণ ভোটে নির্বাচিত করে সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে সেই গৃহবধূকে যার আপসীন দৃঢ় নেতৃত্বের জন্য এই সংগ্রাম গঠিত করে উঠেছিল, সেই আন্দোলন গড়ে তোলা হয়েছিল, তারই সূত্র ধরে জনগণ ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনলেন এবং প্রধানমন্ত্রী হল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সংগ্রামী সাথী ও বন্ধুরা, দেশকে যখন একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা হলো, যখন দেশের উন্নয়নকে আবারও ধারাবাহিকতায় ফিরিয়ে আনলেন, যেটি সংবিধানে ছিল না, সেটির জন্য এই আওয়ামী লীগ সরকার এবং আজকের যে জামাত ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে, সেই জামাত মিলে নতুন করে কেয়ারটেকার গভর্নমেন্টে প্রবর্তন করার চালু করার চেষ্টা করলেন। তারা আন্দোলন করলেন, যেহেতু রাষ্ট্রের ক্ষমতায় ছিল, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি, সাংগঠনিক ধারাবাহিকতা মেনটেন করতে এক সময় সেই দাবি মেনে নিয়ে উনি কথা দিয়েছিলেন, আমাকে একটি সংসদ নির্বাচন করতে হবে, যেটিকে তারা অনেক সময় ভিন্নভাবে রূপ দেওয়ার চেষ্টা করে। উনি মাত্র সেই সংসদ নির্বাচন করে সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে 2/3 ভোট যখন হবে, তখন সেই তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে উনি ক্ষমতা ছেড়ে দিলেন। সংগ্রামী সাথী ও বন্ধুরা, বিএনপির ইতিহাস ক্ষমতা লোভের ইতিহাস নয়। বিএনপির ইতিহাস ক্ষমতা ছেড়ে দিয়ে জনগণের ম্যান্ডেট দিয়ে, জনগণের রায় দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার ইতিহাস। তারই ধারাবাহিকতায় তৎকালীন সময়ে আবারও চক্রান্ত করে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। শুরু হলো নিপীড়ন, নির্যাতন জনমানুষের উপরে, শুরু হলো বাকশালী কায়দা। অনেকেই হয়তো ভুলে গেছেন সেই 96 সনের আওয়ামী সরকারের কথা, কিন্তু আমি ভুলতে পারি নাই, আমার পক্ষে ভোলা সম্ভব নয়। তৎকালীন সময়ে আমি 27টি মামলা খেয়েছি। জননিরাপত্তা আইনের মতো দুর্দশ একটি কালো আইন, যে আইনে 200-300 বছর জেল দিয়ে দেওয়া হয়, তেমন একটি মামলা আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো। আমরা সেই মামলার ভয়ে যখন শুনলাম যে মামলা রদ্দ হয়ে গেছে এবং এই মামলার যে আইন, সেই আইনের দ্বারা 200-300 বছরের জেল, আমি তৎকালীন সময়ে
আমি ঘর থেকে বেরিয়ে রাস্তায় আসলাম। আসা মাত্রই আমার উপর উপর্যুপরি দায়ের আরম্ভ হলো। গুলি করা হলো, ফাঁকা আওয়াজ করে স্তব্ধ করে দেওয়া হলো এই এলাকা। ইচ্ছা মতো কুপিয়ে আমার মাথায় 32টি কুপের দাগ ছিল, এখনো আছে। ভালো করে তাকিয়ে দেখলে আপনারা দেখতে পাবেন। আমি সেই মাথার কূপ ফিরাতে গিয়ে যখন 2 হাত পেতে দিলাম, বাঁচতে চাইলাম, তখন আমার 2 হাতে উপর্যুপরি দিয়ে কোপানো হলো। 2টি আঙ্গুল কিন্তু আমার এখনো নষ্ট। 3বার অপারেশন করেও ইন্ডিয়া গিয়েও আমি সেই আঙ্গুলটি কিন্তু আজও ঠিক করতে পারি নাই। সুতরাং নির্যাতনের কথা, নিপীড়নের কথা বলতে আজকে বড় ইচ্ছা হচ্ছে, খারাপ লাগছে। যেখানে দাঁড়িয়ে আজকে কথা বলছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে যখন আমরা পুলিশের অনুমতি নিয়ে এই স্থানে যখন আমরা মিলাদ মাহফিল করার ব্যবস্থা করলাম, শাহাদাত বার্ষিকী পালন করার চেষ্টা করলাম, যখন স্টেজের ডেকোরেটরকে ডেকে আনা হলো, আমি এখান থেকে গিয়ে আমি ওইদিকে মহিলা কলেজের সামনে গিয়ে বসলাম। আমার ছোট ভাই আসলো রিয়াজুজ্জামান রিয়াদ, তাকে দেখে আমি ওইদিকে হাঁটতে হাঁটতে চলে গেলাম। এই জায়গায় দাঁড়িয়ে তাকে 2 বারের চেয়ারম্যান প্রকাশ ছেড়ে দিবালুকে পাঞ্জাবি ছিঁড়ে তার পায়জামা ছিঁড়ে উলঙ্গ অবস্থা করা হলো। সাধারণ কেদার নামের সিএনজি চালক, রিক্সা চালক, এদেরকে দিয়ে তৎকালীন সময়ের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তার নেতৃত্বে নির্মমভাবে তাকে প্রহার করা হলো। যখন এই বিবস্ত্র অবস্থায়, তখন দৌড়ে গিয়ে কাদের চেয়ারম্যানের পাশে গেলে নিজেকে সংবরণ করার চেষ্টা করলো। সেখান থেকে একটি কাপড় নিয়ে আমি পিছন দিকে এসে তাকে বাসায় নিয়ে গেলাম। আজকে যারা বিভিন্ন দলের কথা বলেন, দলের কথা বলেন, নির্যাতনের কথা বলেন, নিপীড়নের কথা বলেন, আজকে যারা আদর্শ বিভিন্নভাবে আদর্শের গুলি যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 30শে নভেম্বর শাহাদাত বার্ষিকী, 30শে মে শাহাদাত বার্ষিকী 1919 সালের 30শে মে, আমি উপজেলা চেয়ারম্যান থেকে আমার সভা পার হয়ে গেল। আমি আসলাম এই 30শে মে এই জায়গায় যখন উলঙ্গ করা হলো। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিল, সাবেক ছাত্র নেতা ছিল, দলের মনোনীত চেয়ারম্যান ছিল, গৌরীপুর বিএনপির অন্য ভাগের একটি লোক কি সেদিন প্রতিবাদ করেছিলেন? কেউ প্রতিবাদ করেন না। দীর্ঘ 1.5 বছর বিচারের অপেক্ষায় রইলাম আমরা। আওয়ামী লীগের তাদের গ্রুপিংয়ের জেল হিসেবে যেখানে মামলায় সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, সেটার জেল হিসেবে তাকে আসামি করা হলো। আওয়ামী লীগকে বাঁচিয়ে দিয়ে দ্রুত বিচার আইনে সেই মামলা ট্রাইব্যুনালে নিয়ে গিয়ে যে মনির কামালের রায়ে ফাঁসি দেওয়া হলো 7 জনকে, যারা প্রত্যেকে বিএনপির 3 জনকে যাবজ্জীবন দেওয়া হলো। তারা প্রত্যেকে বিএনপির 19 জন আসামের মধ্যে বেছে বেছে যারা আওয়ামী লীগ করেছেন তাদেরকে ছেড়ে দেওয়া হলো। প্রশাসনের বিচার করে আজকে কারাবন্দী করা হলো।
5ই আগস্টের পরে সেই বিচারককে তাকে বরখাস্ত করা হয়েছে। সারা বাংলাদেশে 18 জন বিচারককে বরখাস্ত করা হয়েছে, তার মধ্যে এই মনির কামাল একজন। আজকে যেভাবে নির্মমতা আমাদের উপরে আওয়ামী লীগ দেখিয়েছে, যেভাবে নির্মমতা পুলিশ দেখিয়েছে, যেভাবে বারংবার আমার ভাইকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, আমাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা জানেন যে 2013 সালে সারা বাংলাদেশে যখন সরকার বিরোধী আন্দোলন হলো, তখন ময়লাকান্দার নামাজ স্থানে শ্যামগঞ্জ রেল স্টেশনের একটু দক্ষিণ দিকে হাওড়া ট্রেন, হাওড়া এক্সপ্রেস, যে এক্সপ্রেসের একজন আসামি কিছুক্ষণ আগে বক্তব্য দিয়েছেন সুব্রত খান, সেই হাওড়া এক্সপ্রেস ট্রেনটি কোনো না কোনো ভাবে পড়ে গেল। আন্দোলনকারীরা করেছেন না এমনিতে স্লিপার সরে গিয়ে হয়েছে, ব্যক্তিগতভাবে আমার আরো জানা নাই। আমার ভাইকে তৎকালীন সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তাকে ধরে নিয়ে যাওয়া হলো। 2 জন আসামিকে ধরা হলো, প্রত্যেকেই তারা 2 জন 164 জেলা ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি, সেই জবানবন্দি করলেন। সেই জবানবন্দিতেও রিয়াদের নাম আসলো না তৎকালীন সময়ে। তারপরেও উচ্চ পর্যায় থেকে আদেশ এসেছে রিয়াদকে ধরতেই হবে, কোনো মাপ নেই। সমস্ত আইনের সমস্ত নীতির ব্যাখ্যা উপেক্ষা করে তাকে গ্রেপ্তার করা হলো। তৎকালীন সময়ে এসপি ছিলেন মাইনুল হক সাহেব। উনি প্রথমে ডিবির ওসিকে পাঠালেন তাকে প্রহার করার জন্য। ডিবির ওসি গিয়ে একটি বাচ্চা ছেলেকে দেখে 2 বারের চেয়ারম্যান সুন্দর ফুটফুটে কথা বলছে, তার মায়া হলো। পরবর্তীতে পাঠালেন এডিশনাল এসপি, যার বাড়ি নেত্রকোনা, হারুন সাহেবকে। উনি গিয়ে বললেন তোমাকে মারতে হবে, তুমি চিল্লা চিল্লা বাবা চিৎকার করবো, আমি তোমাকে প্রহার করব। যতটুকু বাড়ি না দেবো তার চেয়ে বেশি প্রহার, তাকে বেশি তুমি চিল্লাবা। এই অবস্থা রিয়াদের যে চেহারার যে অবস্থা বাড়ি দেখে তারও মায়া লেগে গেল। তিনিও সেই একই কাজ করলেন, 2-1টি বাড়ি উনি দিলেন, আর সবগুলো ওয়ালে দিয়ে উনি ব্যাপক মেরেছেন বলে এসপি সাহেবের কাছে গেলেন। এসপি সাহেব কান পেতে ডিবি অফিসটা পাশে বসেছিলেন। উনি বললেন যে না, আসলে সমানভাবে মারা হয় নাই। উনি নিজে এসে একজন বিসিএস অফিসার, রাষ্ট্রের সবচেয়ে উচ্চ শিক্ষিত শ্রেণীরাই বিসিএস এ পাশ করে, যারা ভালো ছাত্র, তারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বিভিন্নভাবে, যারা মেধাবী ছাত্র তারাই বিসিএস এ চান্স পায়। তার মতো একজন অফিসার, যিনি তৎকালীন সময়ে এসপি ছিলেন, নিজের হাতে একটানা 2টি পুলিশের লাঠি ভাঙলেন। রিয়াদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হলো। যে পিঠের মেরুদণ্ড পদ্মাবতী ভাঙ্গা, সেটি তৎকালীন সময়ে বোঝা না গেলেও যখন তাকে জেলে দেওয়া হলো, আমরা দীর্ঘক্ষণ রিয়াদকে খুঁজে পাচ্ছিলাম না। তারপরে রাত্রে 4টার সময় এসপি নিজের হাতে তখন তাকে নিয়ে গাড়িতে বসিয়ে এক হোটেলে খাওয়াতে নিয়ে যায়। ওই সময় আমার সঙ্গে দেখা।
বিব্রত বোধ করলেন, জুতা মেরে গৌদান করলেন। আমি নীরবে নিবৃতে চোখের পানি মেরে চলে আসলাম। পরদিন তাকে জেল হাজতে প্রেরণ করা হলো। আমি এর মধ্যে উপজেলা নির্বাচন হলো। সাধারণ জনগণ, গৌরীপুরের জনগণ সেই আমার ভাইয়ের যে অনুপস্থিতি সেটা বুঝতে দিলেন না। সকলে এগিয়ে আসছে যে আমি হিরো হিসেবে আমার জন্য প্রাণপণ লড়ে জনমানুষের ভোট আদায় করে প্রায় 20,000 ভোটের ব্যবধানে আমাকে উপজেলা চেয়ারম্যান বানাবেন। সেই স্মৃতি, সেই কথা আমি কেন আমার পরবর্তী প্রজন্ম বলতে পারবে না? কোনদিন আমরা রাজনীতি করেছি জনমানুষের জন্য। আমরা রাজনীতি কোনো রক্তের লোভে করি নাই। আমরা রাজনীতি কখনো ক্ষমতার লোভে করি নাই। আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। কেউ কি আমাকে ডিঙিয়ে এমপির পাওয়ার দেখিয়েছে? এরকম কোন ঘটনা ঘটেছে? আজকে ফেসবুকে কমেন্টস করা হয়, সাধারণ ছাত্ররা যারা ছাত্রদল করে তারা হয়তো বুঝে না, না বুঝে কমেন্টস করে যে আমি ক্ষমতায় গেলে আমি এমপি হলে এমপি হোক, এটা আমরা চাই, কিন্তু উনি এমপি হলে উনার সাথে লোকজন নাকি মন্ত্রী হয়ে যাবে। আমি যেহেতু উপজেলা চেয়ারম্যান ছিলাম, আমার ভাই 3 বারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল। আমরা ক্ষমতার স্বাদ কিন্তু দেখেছি। আমরা এমন কাউকে, এমন কোন অন্যায় আমাদের হয়ে করবে সেটির প্রশ্রয় যখন দেই নাই, ভবিষ্যতেও কোনোদিন সেই ধরনের প্রশ্রয় কাউকে দেওয়া হবে না। আমি কাউকে আমার সঙ্গে যারা রাজনীতি করেন তারা ভালোবেসে করেন, তারা স্বার্থের জন্য করে না, তারা আমি এমপি হলে মন্ত্রী হওয়ার জন্য করে না। তারা আমাকে ভালোবাসে, তারা আমাকে কাছে পায়, তারা আমাকে সাধারণ মানুষ মনে করে, তারা নেতা মনে করে না, তাদের ভাই মনে করে। সেই জন্য আমাকে উঠতে, আমাকে সঙ্গে নিয়ে চলে, রাজপথে থেকে আমার সঙ্গে আন্দোলন করে আমাকে ছেড়ে যেমন তারা কখনো যায়নি, আমি উঠতে বলি তাদের ছেড়ে কখনোই পুলিশ দেখে কিংবা লাঠি দেখে, কূপে কূপ দেখে, দায়ের কূপ দেখে, গুলি দেখে কখনোই তাদেরকে ছেড়ে যায়নি। আমাদের বৈশিষ্ট্য অতটুকু, আমাদের অর্থ নেই, বৃত্ত নেই, আছে মানুষের প্রতি ভালোবাসা, আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেখে যাওয়া আদর্শের প্রতি সম্মান, শ্রদ্ধাবোধ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই গণতন্ত্রের আন্দোলনের যে কষ্ট, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই সুদূর লন্ডনে বসে যেভাবে দলকে গুছানোর দায়িত্ব নিয়েছেন, যেভাবে গুছিয়ে নিচ্ছেন, গুছিয়ে নিয়েছেন, সেই আদর্শের প্রতি, সেই নেতৃত্বের প্রতি অকৃত্রিম ভালোবাসা, শ্রদ্ধা এবং সেই আদর্শের প্রতি যথেষ্ট করণীয় আমাদের আছে, আমরা করে যাচ্ছি। সেই আদর্শের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আছি। যে মনোনয়ন দেওয়া হয়েছে, সেই মনোনয়নে যারা প্রথম থেকে বক্তব্যটি শুনেছেন ভালো করে দেখবেন, 2 বার 3 বার করে কথা বলা হয়েছে। এটি সম্ভাব্য মনোনয়ন। এক পর্যায়ে মির্জা ফখরুল সাহেব যখন অনেকটা চূড়ান্ত মনোনয়ন বলে ফেললেন, তখন আমার খন্দকার মুশাররফ সাহেব স্থায়ী কমিটি সম্মানিত মেম্বারকে বাধা দিলেন যে না, এটা চূড়ান্ত নয়, এটা সম্ভাব্য। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমি এমপি হতে আসি নাই, আমি মন্ত্রী হতে আসি নাই, আমি সেই স্বপ্ন দেখি নাই।
সেই স্বপ্ন দেখিয়েছেন দেশ নায়ক তারেক রহমান। 2017 সালে উনি নিজে আমাকে ফোন দিয়ে প্রার্থী হতে বললেন, আমাকে 18 সালের নির্বাচনে চূড়ান্ত মনোনয়ন দিলেন। তখন আপনারা কিভাবে বিদ্রোহ করেছিলেন? সেটা তো চূড়ান্ত মনোনয়ন ছিল। তারপরে কি বদলে যায় নাই? উনি আমাকে বলেছেন, বুঝিয়েছেন দেশের বৃহত্তম স্বার্থে 299টি আসনের নিরাপত্তার স্বার্থে এই আসনটি তোমাকে আপনাকে ছেড়ে দিতে হবে। আমি 40 মিনিট কথা বললাম। রাত্রে 9:30টায় ঘোষণা করা হলো 4:05টায়। কথা বলে অনেক কান্নাকাটি করলাম। উনি অনেক কিছু বুঝালেন। আমি বললাম তাহলে ঢাকা শহর ছেড়ে চলে যাই। মনের দুঃখে কষ্টে যখন ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত আসলাম, তখন উনি আবারও রাত্রে ভোরবেলায় 4টার দিকে আবারও উনি ফোন দিয়ে আমাকে ঢাকায় নিয়ে গেলেন। আপনাকে অপেক্ষা করতে বলেছে, আপনি অপেক্ষা করেন, দেখি যে ওনাকে অন্য কোনোভাবে ভুল দেওয়া যায় কিনা। যেহেতু পত্রিকা, দুটি পত্রিকায় তখন তৎকালীন সময় বিএনপির পক্ষে লেখালেখি করছিল, প্রথম আলো এবং ডেইলি স্টার। সেই দুটি পত্রিকার সম্পাদকরা তাকে রিকোয়েস্ট করেছেন, সেটি উপেক্ষা করেছেন। যখন ডক্টর মাহমুদুল্লাহ ওনাকে ফোন দিয়েছেন, যিনি খালেদা জিয়ার উপরে বলে লিখেছেন, তিনি তখন বিব্রত বোধ করেছিলেন এবং আমাকে সেই বিষয়টি বলেছেন। যখন উনি বললেন যে 6 মাস যাবত আমি একটি পুতুলকে, কাঠের পুতুলকে বানাচ্ছি, সেই তৈরি করার পর যদি কখনো বলা হয় এই কাঠের পুতুলটিকে ভেঙে দিতে, তখন আমাকে যদি সেই কাঠের পুতুলটি বানতে হয় তাহলে আমার কেমন কষ্ট। যখন দেশ নায়ক তারেক রহমান আমাকে এই কথা বললেন, তখন আমি আপনি ছেড়ে দিলাম। কোনো শর্ত নয়, উনি নিজেই বললেন আগামী দিন হবে আপনার, আগামী রাজনীতি হবে আপনার, আগামী যা কিছু আছে আগামী মনোনয়ন হবে আপনার। স্বপ্ন দেখি, যদি স্বপ্ন দেখিয়ে থাকেন, এক এই তৃণমূলের জনগণ, তৃণমূলের কর্মীরা, বিএনপির সাধারণ কর্মীরা, আরেক দেশ নায়ক তারেক রহমান, মাঝখানে কেউ নেই। হয়তোবা স্থায়ী কমিটির চাপে বা বিভিন্ন ধরনের জায়গা কি হয়েছে, আমার জানা মতে যে 5টি রিপোর্ট হয়েছে, সেই 5টি রিপোর্টের কোথাও আমার 2 নম্বরে নাম আসে নাই। জরিপের রেজাল্ট আমার পক্ষে। উনি আমাদেরকে যখন 26 তারিখে ডেকে নিয়ে গেলেন সকল পার্টিতে, তখন একটি কথা বলেছিলেন। কথাটি কিন্তু তৎকালীন সময় আমার লেগেছে মনের মধ্যে। উনি যেভাবে বলেছেন, যদি আমি নতুন কোনো প্রার্থী হতাম, সকলের সামনে আমি ছেড়ে দিতাম, বলতাম যে আমার দরকার নেই, আমার সাথে সাথে কার কার দরকার নাই বলেন। কিন্তু আমাকে যেহেতু স্বপ্ন দেখিয়ে রেখেছেন, এই জনগণকে, সাধারণ মানুষকে নিয়ে রাজনীতি করেছি, সাধারণ মানুষের মধ্যে, সাধারণ নেতা কর্মীদের মধ্যে একটি আশার আলো জাগ্রত হয়েছে। বিএনপি যে সমস্ত ক্রাইটেরিয়া দিয়েছে মনোনয়নের জন্য, সেই সমস্ত ক্রাইটেরিয়াতে আমাকে 5টিতে আমি পাস করি। শুধু 5টা যদি নম্বর দেওয়া হয়, তাহলে একটিতে পাস করার কোন সুযোগ জিরু পাবে, যাকে আজকে সম্ভাব্য তালিকায় রাখা হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমি আপনাদের সামনে, এই গৌরীপুরের জনগণের সামনে, এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, সকলকে উদ্দেশ্য করে বলছি, বিএনপির যে 15, 16, 17 বছরের আন্দোলন, সেই আন্দোলনের সর্বশেষ আন্দোলন কিংবা কঠিনতর আন্দোলন হয়েছে ভয়াল সেই 28 সনের 28 অক্টোবরের পরবর্তী সময়ে, যখন
আমাকে ফাঁকা রাখা হলো। আমি যখন দেখলাম 3-4 জন নেতাকর্মী ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে, আমি ঘর থেকে বেরিয়ে আমি একটি ঘরে ঠেলে রুদ্রলঙ্কে ঠেলে একটি ঘরে ঢুকাবো। সেখান থেকে আমি দূর করে বেরিয়ে এসে আমি বললাম না যে আমি দেখছি যে আমার কয়েকজন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, আমি পালিয়ে থাকতে পারবো না। তাদেরকে দূর করে আমি বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে আমি গ্রেপ্তার হলাম। আমি অনেকটা স্বেচ্ছায় তাদের সঙ্গে আসলাম। আমি আমার জন্য যারা এখানে লিফলেট বিতরণ করেছে আমার সঙ্গে, তাদেরকে হাজতে রেখে আমি বাড়িতে গিয়ে কিভাবে ঘুমাবো? সেই গুণ কি আমার হবে? অনেকেরই হবে। তারা এসি রুমে থাকে, তারা অট্টালিকায় বসবাস করে। তাদের কাছে সেই সমস্ত নিপীড়িত, নিষ্পেষিত, নির্যাতিত, জেল কাটা সেই সমস্ত কর্মীদের আর্তনাদ তাদের কাছে পৌঁছে না। আমরা মাঠে আছি, সারা জীবন মাঠেই থাকবো। আজকে তৃণমূলের প্রত্যেকটি নেতা কর্মীকে উদ্দেশ্য করে বলছি, এই বিএনপিকে কিন্তু বড় বড় নেতারা টিকিয়ে রাখে নাই। এই বিএনপি যতবার ধ্বংসের মুখে পড়েছে, ততবার এই সমস্ত তৃণমূলের কর্মীরা, তৃণমূলের সাধারণ নেতারা, সাধারণ কর্মীরা, সাধারণ দলের সমর্থকরা দলের হাল দখল করেছেন, দলের হাল ধরে রেখেছেন। তারা জিয়া পরিবারের বাইরে কোথাও গায় নাই। অনেক নেতাই চলে গিয়েছিলেন, চলে যেতে চেয়েছিলেন। সকলের ইতিহাস আমাদের জানা আছে। কেউ কেউ চলেও গিয়েছিলেন, আবার চুরি করে ব্যাক করেও এসেছেন। দল হয়তো তাদেরকে ক্ষমা করেছে। দল তৃণমূলের সেই সমস্ত নেতা কর্মীদের আত্মনাদ হয়তো সব জায়গায় বুঝেছে। আমাদের আত্মনাদ হয়তো বা কেন্দ্রের কাছে তেমন ভাবে পৌঁছে নাই। পৌঁছলে আজকে এই অবস্থা হতো না। যে কথাটুকু বলছিলাম, এই 28 অক্টোবরের পর থেকে 24 সালের 17 ফেব্রুয়ারি পর্যন্ত যাকে আজকে সম্ভাব্য তালিকায় রাখা হয়েছে, 39টি হরতাল, অবরোধ এবং লিফলেট বিতরণের প্রোগ্রাম হয়েছে 5 দফায়। একটি প্রোগ্রামে যদি উনার উপস্থিতি দেখাতে পারেন, আমি রাজনীতি ছেড়ে চলে যাব। তাহলে বিএনপি তার যে কথা, আমি মনোনয়নের পরপরই আমি তসলিম আহমদের একটি বক্তব্য শুনছিলাম। সাংবাদিকরা প্রশ্ন করছেন, আপনারা কি ক্রাইটেরিয়ার উপরে মনোনয়ন দিলেন? উনিও তখন একই কথা বললেন, জনপ্রিয়তা, দলের প্রতি ডেলিগেশন। উনি আন্দোলন সংগ্রামে তার কর্ম, কোনটা আমি কমে যাই সেটি আমি জানি না। উনি একটি স্ট্যাটাস দিয়েছেন, সারা দেশের নেতা কর্মীরা যারা মনোনয়ন পায় নাই, যিনি মনোনয়ন পেয়েছেন, তার ধারে ধারে যাচ্ছেন। আর অনেক নেতা কর্মীরা উনি সহ বুথ ফুলে গর্ববোধে বক্তব্য দিচ্ছেন, মনোনয়ন পেতে হলে যোগ্যতা লাগে। কি সেই যোগ্যতা? শিক্ষা। খুব বেশি শিক্ষিত, আপনি বুয়েটে পড়াশোনা করেছেন, আপনি একটি মেজর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এরপরে যে সমস্ত সার্টিফিকেট আপনার আছে সেগুলো একটি শিক্ষার নয়, সেটি হলো ব্যবসা। ভালো করে দেখবেন, সেগুলো ব্যবসায়ী সনদ। ওনার শ্বশুর বাড়ি তারা বলে দিই ব্যবসায়ী, অনেক বড় ব্যবসায়ী যারা, সেখান থেকে সেই কাজ করেননি, তাদের কাজ করেননি, তাদের ঠিকাদারি কাজগুলো উনি করেন। ওনাদের যে বিল্ডিং
তখন তাকে যে সার্টিফিকেট দেওয়া হয় সেই সার্টিফিকেট আমেরিকান বা বিভিন্ন দেশের সংস্থাগুলো সেই সার্টিফিকেট দেয়। এই সার্টিফিকেট গুলো দিয়ে আজকে তার প্রতিগত বিদ্যা লম্ব করা হয়েছে। আপনি অনেক শিক্ষিত, অনেক বড় গবেষক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়েও সয়েল টেস্টের বক্তব্য দেয় মাটির ইঞ্জিনিয়ার। সয়েল টেস্টের বক্তব্য দেয় যারা সয়েল সায়েন্সে পড়াশোনা করেছে তারা। উনি ওই দিন বক্তব্য দিলেন দেখলাম, যেখানে সয়েল টেস্ট করে করে উনি কৃষি করবেন, সয়েল টেস্ট করে করে দেশের মানুষের কৃষির রূপ বদলাবেন। কি সুন্দর না বৈজ্ঞানিক চিন্তা চেতনা কি আছে এদেশের মানুষ। এই সমস্ত বৈজ্ঞানিক চিন্তা চেতনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছেই শিখে গিয়েছেন। এদেশের কৃষকদের কিভাবে ফসল ফলাতে হবে, কিভাবে মাছ ফলাতে হবে, কিভাবে ব্যবসায়িকভাবে পুকুরকে ব্যবসায়িকভাবে রূপান্তরিত করতে হবে, এখনো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানুষের মাঝে ঘরে ঘরে গিয়ে রাস্তায় রাস্তায় গিয়ে মানুষকে বুঝিয়েছেন। বাংলার কৃষক আপনার আমার চেয়ে অনেক বড় বিজ্ঞানী। তারা সবই পারে বাংলার কৃষক এদেশের বৈরী আবহাওয়ার বিরুদ্ধে, বন্যা, জলোচ্ছ্বাস এর বিরুদ্ধে প্রতিকূল অবস্থার মধ্যে থেকে বড় হয়ে অভ্যস্ত। তাদেরকে নতুন করে আপনার শেখার কিছু নেই, শেখানোর কিছু নেই। আপনি যে 31 দফা কর্মসূচি দেওয়া হয়েছে, দেশটায় তারেক রহমান 2023 সালের 13 জুলাই যে অবিসংবাদিত সময়ের সাথে যুগ উপযোগী দফা দিয়েছেন, সেই দফা প্রথমে 19 দফা থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভীষণ 2030-তে রেখে নতুন করে একটি প্রস্তাবনা, রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা দেওয়া হয়েছে। তার পরবর্তীতে যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছেন, যে সমস্ত দল আন্দোলন করেছে, সমস্ত দলকে সঙ্গে নিয়ে দেশনায়ক তারেক রহমান এবং বিএনপি সকল গবেষকদেরকে তাদেরকে সঙ্গে নিয়ে 27 দফা দিলেন। সেই 27 দফার পরবর্তীতে সর্বশেষ আরো 4 দফা সংযুক্ত করে বিএনপির রাষ্ট্র মেরামতের 31 দফা দিলেন। আগে শুধু ছোটবেলায় শুনতাম এদেশে রাষ্ট্রের সংস্কার দরকার, বুদ্ধিজীবীরা বলতেন, কিন্তু কারো মুখ থেকে ঘোষণা শুনিনি, কোন রাজনৈতিক দলের কাছ থেকে ঘোষণা শুনিনি, কোন রাজনৈতিক ব্যক্তির কাছ থেকে ঘোষণা শুনিনি যে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা এই কাজটুকু করব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি দেশনায়ক তারেক রহমান উনি বুঝেছেন এই ধ্বংস হয়ে যাওয়া রাষ্ট্র নতুন করে তৈরি করতে হবে। রাষ্ট্রের সমস্ত সেক্টরগুলি দুর্নীতিগ্রস্ত হয়েছে, সমস্ত সেক্টরগুলো লুটপাট হয়ে গিয়েছে, সমস্ত সেক্টরগুলো ব্যাংক থেকে আরম্ভ করে, সামরিক বাহিনী থেকে আরম্ভ করে, পুলিশ বাহিনী থেকে আরম্ভ করে, শিক্ষাখাত থেকে আরম্ভ করে, চিকিৎসাখাত থেকে আরম্ভ করে সমস্ত খাতগুলো আছে তাদের সেই অনিয়ম, দুর্নীতি এবং সীমাহীন লুটতরাজের কারণে পরিবারের কাছে জিম্মি হয়ে বিদেশে যার অর্থ চলে গেছে, সাথে সাথে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে বিচার বিভাগকে পর্যন্ত ধ্বংস করে দেওয়া হয়েছে। ফরমায়েশি রায়ের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সেই মিথ্যা রায় দিয়ে কিভাবে 6 বছর কারাবদ্ধ করে রেখেছিলেন সবগুলো আপনারা জানেন। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমার উপর সর্বশেষ যে নির্যাতনটি হয়েছে, রিয়াজুজ্জামান রিয়াদকে টার্গেট করা হয়েছে, বুঝে নিলাম, তাকে আসামি করা হয়েছে। যে বাসাটি ছিল গৌরীপুর উত্তর বাজারে 5% জায়গার উপরে আমাদের গৌরীপুর পৌরসভা পৈতৃকভাবে বাবার উপার্জিত অর্থ দিয়ে এটি আমার বাবা কিনেছিলেন।
সেই 1977 সালে সেই থেকে আমরা এখানে বসবাস করি, এখানে বড় হয়েছি। এই বাসাটি রিয়াদের ছিল না, রিয়াদের শ্বশুরের বাসা, রিয়াদের না। এগুলোকে কিভাবে উড়িয়ে দেওয়া হয়েছে, কিভাবে ধ্বংস করা হয়েছে, মাটির সঙ্গে মিশে দেওয়া হয়েছে, সকল কিছু আপনারা জানেন, আপনারা দেখেছেন। পরবর্তীতে একজন লোক লামাপাড়ার আমাদের এক ভাই এসে বললো আমি সামনে একটি দোকান করব, আমি যতটুকু বাড়ি ভাড়া দিব। আমি বললাম যে বড় সমস্যা ঠিক করেই তো আছে, এই একটি দোকান করলে ভিতরের জিনিসগুলো কিন্তু অনেকেই হয়তো জানেন না, বুঝেন না। আজও সেই ধ্বংসাবশেষ, আজও সেই পুড়ে দেওয়া সেই অবস্থাতেই আছে। আমাদের যদি অর্থ থাকতো, বৃত্ত থাকতো, অনেকে বলেন আমরা অর্থবৃত্ত কামিয়েছি। আমি শুনলে আশ্চর্য হবে, অনেকেই জানেন, অনেকেই হয়তো জানেন না। আমি মাত্র উপজেলা পরিষদের 9 মাসের ভাতা পেয়েছিলাম। আমার মেয়াদ হলো 60 মাস, 51 মাসের ভাতা আরো আমার সরকারের কাছে আছে। আমাকে অনেকেই বলেন 5ই আগস্টের পরে আমি ক্ষমতা দেখিয়েছি। যদি ক্ষমতা দেখাতাম তাহলে এই টাকাটা কি উপজেলা পরিষদে আজও পড়ে থাকতো? আমি কোনোদিন কোনো অফিসে গিয়ে টেবিল দাপড়াদাপড়ি করেছি, এই রেকর্ড যদি কেউ বলতে পারে, কোন অফিসার যদি বলতে পারে তাদের সঙ্গে আমার কটূক্তি হয়েছে, তাদের সঙ্গে আমার উচ্চস্বরে কথা হয়েছে, তর্ক কোনো না কোনো কারণে হতেই পারে, সেটা ভিন্ন বিষয়। যদি কেউ বলতে পারে রাজনীতি তো ছাড়বো, এই গরিবপুর ছেড়ে দেওয়া হয়ে যাব, মিথ্যা অপমান দেওয়ার চেষ্টা করেন না। আমরা টাকার কাছে, অর্থের কাছে নিজের নৈতিকতা কখনো বিসর্জন দেই নাই। দিয়ে থাকলে আপনারা দিয়েছেন, মিথ্যা কথা বলছেন, মিথ্যা স্লোগান দেন, দুর্দিনের অমুক ভাই। কিভাবে উনি দুর্দিনের অমুক ভাই? 18 সালে যখন, আর একটি কথা আমি বলবো, 2014 সালের বক্তব্য আরম্ভ করবো না, উপজেলা নির্বাচনে দল আমাকে মনোনীত করেছিল। মনোনয়ন, সমর্থন না, যাকে বলে মনোনয়ন, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক চূড়ান্তভাবে মনোনয়ন দিয়েছিলেন। তার ফলশ্রুতিতে যখন দাখিল করা হয় এই দলের সিদ্ধান্তের বিপক্ষে, যারা দলের নামে দাখিল করবে তাদেরকে অবশ্যই দল বরখাস্ত করবে। আমাদের 24 তারিখ দাখিলের সর্বশেষ তারিখ ছিল, মনোনয়নপত্র দাখিলের। তো আমরা সেই দাখিল করলাম। আমি যখন ঢাকা থেকে শুনলাম যে আমার মনোনয়ন নিশ্চিত হয়েছে, আমি বললাম কাগজটা দেন। সুজিত আরো কয়েকজন মিলে, তৎকালীন সময় আমার সঙ্গে যারা ছিল অনেকেই মিলে সেই কাগজ সংগ্রহ করে আমাকে পাঠিয়েছেন। সুজিত আমার সঙ্গে ঢাকায় ছিল, এখান থেকে পাঠিয়েছেন। তখন আমি কাগজটি দেখে আমি বললাম ফটোকপি করো, আমি দেখি। দেখলাম, দেখে সর্বপ্রথমে আমি ছুটে গেলাম ইঞ্জিনিয়ার ইকবাল সাহেবের বাসায়। গিয়ে উনি আমার সঙ্গে দেখা করলেন না, জানি না কোথায় আছেন। আমি একটা বাসায় উনি চিনতাম, সেটা হলো কিষেনপুরের পাশে, ওখানে আমি চিনতাম, এখানে ওনার বাসা, এটাতে আমি গিয়েছি। অনেকক্ষণ পরে ওনার বাবা বেরিয়ে আসলেন, ওনাকে আমি পা ছুঁয়ে সালাম করলাম, দোয়া নিলাম। বললেন যে 22-23 তারিখ, তখন সম্ভবত 19 বা 20-21 তারিখ, 22-23 তারিখ আমি ইকবালকে নিয়ে গরিপুর যাব, তুমি বাড়িতে চলে আসো। উনি কিন্তু অত্যন্ত সাধারণ মানুষ ছিলেন, আমরা কথাবার্তা বলতাম না। ছেলে যখন রাজনীতি করতে আসলো তখন আমরা ওনাকে
তুমি বাড়িতে চলে আসো, আমি পূজা নিয়ে যাবো, তুমি গিয়ে বাড়িতে আসা আমার সঙ্গে ধরবো। উনি 24 তারিখ সাবমিটের শেষ তারিখ, উনি 26 তারিখ আসলেন। বাড়িতে তো আসলেনই না, আসলেন মাইমেন সিং এর সেই কি একটি হোটেল মানুষের সেইখানে উনি বসে গৌরীপুরের লোকজনকে ডেকে উপজেলা কমিটির প্যানে, যেখানে কেন্দ্রীয় কমিটি আমাকে লিখিতভাবে অনুমোদন দিয়ে দিয়েছেন, আমি সাবমিট করে ফেলেছি, ও অন্যরাও যারা বিদ্রোহ করে সাবমিট করেছে তারাও সাবমিট করে ফেলেছে। উনি মনোনয়ন দিয়ে দিলেন লিখিত অনুমোদন স্বাক্ষরে কালীগঞ্জ অফিস থেকে মকবুল সাহেবকে। আমি কি বলবো, বলার কিছু নেই। উনি দলের সঙ্গে বিদ্রোহ করে বারবার প্রচারণায় নামলেন। আমি ওনার আত্মীয় ছিলাম, যাদের কথার উপর ভিত্তি করে প্রথমে ওনাকে নিয়ে এসেছিলাম, সেই তাদেরকে গিয়ে বললাম যে উনি একদিন আসে, জাস্ট নির্বাচনের একদিন আগে, প্রচারণার একদিন আগে, প্রচারণা দিন শেষ হলে তার আগে বাড়িতে বসে উনি একটি ডিক্লেয়ার দিয়ে যাবেন যে দল যেহেতু মনোনয়ন দিয়ে গেছে, দিয়ে দিয়েছে, আমার তো আসলে কিছু করার নাই, কতটুকু ভোট চাইতে হবে কতটুকু কথা বলে যাবেন। উনি কথা রাখলেন, উনি আসলেন। যাদেরকে দল বহিষ্কার করেছে তৎকালীন সময়ে মকবুল সাহেব এবং শামসু ভাইয়ের উর্দাহার মার্কা ছিল, এই দুই মার্কার উপর তারা যেহেতু তাদের মনোনয়নপত্র সাবমিট ছিল, তারা দল থেকে বরখাস্ত হয়েছেন। সেই বরখাস্তে 1.5 নম্বর একটি বাড়িয়ে, যেটি 71 সড়ক, এটাকে 72 লিখে আমি বহিষ্কার করেছি বলবে লিফলেট বিলি, কাগজ বিলি করার এমপি সাহেবের স্বাক্ষরিত। প্রথমে দেহরা দিয়ে শুরু করলেন ওই দিক থেকে, এসে গরিবের বাজারে বাজারে নিজের গাড়ি থেকে নিজে কাগজ মিলিয়ে উনি উনার বাড়িতে গেলেন। আমি এই অবস্থা শুনে তাৎক্ষণিকভাবে কি করবো, আমাকে তো বরখাস্ত, এত অপপ্রচার, আমি তো এরকম আমাকে তো কিভাবে বরখাস্ত করে। আমি তাৎক্ষণিকভাবে রিজুভাইকে ফোন দিলাম, রিজুভাই বলবো তুমি কাগজটি বাড়িয়ে দাও। আমি কাগজটি বাড়ালাম ফ্যাক্সের মাধ্যমে। উনি দেখে বললেন এরা তো 7 নম্বরেই ভুল করেছে, এই যে ভুয়া করতে গেলে 71 টাকা 72 লাখ 72 এর 7 নম্বর, সেটা তো চিঠিপত্র মিলিয়ে, এখানে তো কোনো বরখাস্তের বিষয় নাই। তাহলে ওরা মনে করেছে ওইটা 7 নম্বর, লাস্টেরটা 7 নম্বর আসলে এখানে ছিল, ওইটাকে তারা পারি ইয়ার জায়গায় ওটা ভুল করে 7 নম্বরের জায়গায় মনে করেছে সিরিয়াল নাম্বার, এই জায়গায় তারা ভুল করে এই কাজটুকু জালিয়াতি করে চুরি করে দেওয়া খায়। কিছুই বললাম না। আমি বললাম এখন, উনি বললেন কি করার আছে, আমি বললাম আমাকে একটি কাগজ দেন। তখন উনি আবার একটি কাগজ দিলেন দলীয় পেলে, যে লিখে এরা দলের কেউ না, এদের সঙ্গে কোনো যোগাযোগ করা চলবে না, এরা না বলবে ভুয়া মিথ্যা, যে কাগজ দেওয়া হয়েছে সেই কাগজ ভুয়া এবং মিথ্যা, এটা নিয়ে কেউ বিব্রত বোধ করবেন না। আস্তে আস্তে রাত্রে 8:30 গেল। আমি কিভাবে মানুষের কাছে পৌঁছাবো? 12টায় নির্বাচনী প্রচারণা শেষ, রাত্রেবেলা আমি তাৎক্ষণিকভাবে যে সমস্ত জায়গায় প্রতিষ্ঠিত দোকানগুলো আছে, শাহগঞ্জ থেকে আরম্ভ করে যে সমস্ত জায়গা আছে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিলাম যে তোমরা সেখান থেকে ফটোস্টেট করো, মানুষকে পৌঁছাতে না পারো, মানুষের বাড়ির দোয়ারে দোয়ারে গিয়ে কাগজটি দেখে আসলে ভুলবেলা হলো তাতে সে মুখে কাগজটি দেখে ভুল মিথ্যা ভোর বেটার মধ্যে মানুষ কাগজ দেখলে মানুষ আমাকে ভুল করে বললে সিদ্ধান্ত আমরা আগে নিয়ে নিয়েছি। এরা কত কিছুই বলে, আপনাকে যদি দল বরখাস্ত করতো তবু আমরা আপনাকে ভোট দিয়ে আমরা সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, পারবে না। দেখেন কত বড় জালিয়াতি। আমি ন্যূনতম অভিযোগ করি নাই। 18 তারিখ ভোরবেলা আমাদের সকলেই ভুল দিল। 15 তারিখ নির্বাচন ছিল, যে দেখ টেলিভিশনে যে ইঞ্জিনিয়ারিং বা বহিষ্কার,
যে লোকটা আমার সঙ্গে প্রতারণা করলো, আমার নির্বাচনের বিরোধিতা করলো, যে লোকটা আমার নির্বাচনের নামে আমাকে বহিষ্কারের নামে মিথ্যা বহিষ্কারের নিজে প্রচার করলো, সেই লোকটাকে পরবর্তীতে মনোনয়ন দেওয়া হলো। আমি কিন্তু সমস্ত কষ্ট ভুলে গিয়ে আমি ধানের শীষের পক্ষে ভোট চেয়েছি, নির্বাচন করেছি। আমি যতগুলো মিটিং করেছি উনি প্রার্থী হলেও সেই মিটিংগুলি করেন নাই। আজকে যারা সাংবাদিকতা করে ওই দিন যারা করেছিলেন তারা প্রমাণ আছেন। আমাকে ভিডিও করা হয়েছে বিভিন্নভাবে, যে দেখে যে আমি কি কথা বলি, দেখেছে ধানের শীষের পক্ষ বলি তখন আমার মাইল করে দেয় তারাই তাদের উদ্যোগ। আমি কিন্তু আমার দায়িত্ব পালন করেছি। ওই দিন দেশটায়ক তারেক রহমান আমাকে কথা দিয়েছেন। আজকে আমি কিভাবে আবারও সেই একই যন্ত্রণা বহন করে দিয়ে চলব? যেহেতু সম্ভাব্য প্রার্থী দেওয়া হয়েছে, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমরা দলের বিদ্রোহী হতে চাই না, আমরা দলের পক্ষে থাকতে চাই, আমরা ধানের শীষের নির্বাচন করতে চাই, আমরা অবশ্যই ধানের শীষের নির্বাচন করব। আমরা সেটি করব আমাদের মনোনয়ন ভোট দিয়ে। আমরা একদিকে ধানের শীষের ভোট চাইব, অন্যদিকে মনোনয়নের পরিবর্তন চাইব। তারপরে যদি দলের বিধিবিধানে মেনে দলের অভ্যন্তরে থেকে যদি আমরা দাবি দাবা করি, তারপরে যদি দল ভুল বুঝে, তাহলে জনগণ আপনারা সকলেই মিলে সিদ্ধান্ত নেবেন তখন আমি কি করব। আমি সেটাই করব। কিন্তু কথা একটাই, সারা জীবন ধানের শীষের পক্ষে ভোট দিয়েছি, সারা জীবন দেশটায়ক তারেক রহমানের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে, তাদের নেতৃত্বকে মেনে রাজনীতি করেছি। এর বাইরে কিছু করার অভ্যাস নাই। আল্লাহর কাছে সকলেই প্রার্থনা করবেন, যে সুযোগ কেন্দ্রীয় কমিটি দিয়ে রেখেছেন, পরিবর্তনের আশ্বাসের কথা বলেছেন, পরিবর্তন হতে পারে বলেছেন, বলেছেন, একবার বলেছেন শরীর দলের কথা, আরেকবার বলেছেন নিজ দলের পরিবর্তন হতে পারে। তারপরে যদি আমরা সেটি মেনে আমরা যদি সেই আন্দোলন করি, তাহলে এটাও যদি দল ভুল বুঝে, আমরা আর কি করব? দলের জন্য এটুকু তাদের কথা মতো আমরা সংগ্রাম করতেই পারি, আন্দোলন করতেই পারি। তবে অবশ্যই দলের ভিতর থেকে দলের সিদ্ধান্তকে মেনে যখন চূড়ান্ত নমিনেশন দেওয়া হবে, কাগজ দেওয়া হবে, সেটারও মাসদের সময় আছে। তখন আমি যদি ভুল করিও, আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা এই দলের প্রাণ, আপনারা এই দলের সমস্ত কিছু, একটি লোক ধানের শীষের বাইরে যাবেন না। আপনাদের কাছে সেই বক্তব্য, সেই কথা বলে গেলাম। যদি কোনো কারণে আমি ভুল করি, আমার সঙ্গে কেউ যাবেন না। আপনারা ধানের শীষের পক্ষে থাকবেন, আপনারা ধানের শীষের লোক, আপনারা ধানের শীষের জান, আপনারা ধানের শীষের প্রাণ। বিএনপিকে ক্ষমতায় আনাবেন, ধানের শীষকে ক্ষমতায় আনাবেন। আপনারা এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেশটায়ক তারেক রহমানের হাতে তুলে দিবেন। সুতরাং আপনাদের ভুল করলে চলবে না। আমি একটি মানুষ, কোনো বিষয় নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি এই দলকে প্রতিষ্ঠা করেছেন, গৌরীপুরে যিনি উনি এই দলকে গৌরীপুরে প্রতিষ্ঠা করেছেন, তারা চলে গেছেন। দল কিন্তু ছোট হয় নাই, বরং আরো সমৃদ্ধি লাভ করেছে। যদি আমার আদর্শ থেকে থাকে, এই দলের প্রতি আনুগত্যতা থেকে থাকে, তাহলে আমি মনে করি আমি মরে গেলেও সেই আদর্শের উপর ভর করে দলের আরো বিস্তৃতি হবে, দলের আরো ব্যাপকতা হবে।
এই আন্দোলন সংগ্রাম নাকি আমার ভাইকে ছুটিয়ে আনা। এটা যদি করেও থাকি সেটা কি অন্যায়? সেটা তো এই দলের জন্য সে আত্মহত্যা দিয়েছে, এই দলের জন্য সে আজকে জেল কাটছে। যিনি এই সময়ে পৌরসভা নির্বাচন ছিলেন, আজকে যারা টিটকারি মারেন তাদের উদ্দেশ্যে বলছি, সুস্পষ্ট কথা, 17 তারিখে এই হত্যাকাণ্ড ঘটল। 20 তারিখে অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিলেন বিএনপি যে আমিও বিএনপির মেয়র প্রার্থী। 17 তারিখ ওই হত্যাকাণ্ড ঘটল, 20 তারিখ দিলেন। তাহলে কেন আপনি বা আপনারা আগে যাওয়ার সাহস পেলেন না? তাহলে আজকে এই অবস্থা যদি বজায় থাকতো তাহলে আমার দলের কি অবস্থা হতো? আপনারা কি পদ পেতেন? আপনারা কি রাজনীতি করতে পারতেন? আপনারা কি ঘর থেকে বের হতে পারতেন? পারতেন না। তাদের বলে যেহেতু নিজের আগের বার প্রার্থী ছিলেন, সেই প্রার্থীটাও আপনারা বলতে পারেন নাই, তাহলে কি হতো আমাদের জানা আছে। সুতরাং আসুন সকলে মিলেমিশে আজকে তৃণমূল থেকে বেড়ে ওঠা, আপনাদের সঙ্গে চোখের সামনে বেড়ে ওঠা, আমার পক্ষ প্রতিপক্ষ থাকতেই পারে, তৃণমূলের এই দাবির সঙ্গে সকলে একাত্মতা ঘোষণা করে তৃণমূলের যাতে নেতৃত্ব পায়, তৃণমূলের যাতে এমপি পায়। আজকে আমি হলে কালকে আগামী দিন হবেন, আপনি হবেন, আপনার সন্তান হবে, না হলে ওই ঢাকা শহর থেকে এভাবে বারবার এসে মনোনয়ন নিয়ে যাবে। আমাদের সঙ্গে যারা রাজনীতি করেন তাদের স্বপ্ন আছে, তাদের বেড়ে ওঠার স্বপ্ন আছে। দেশটা তারেক রহমান সেই স্বপ্ন দেখিয়েছেন, তৃণমূলের আস্থা অর্জন করুন। আমরা সেই আস্থা অর্জন করেছি। সুতরাং আস্থা অর্জনের জন্য আপনারা আমাদের পাশে থাকুন। আগামী যে কয়েকদিন দিন আছে, যদি দল সিদ্ধান্ত পরিবর্তন না করে, তখন না হয় সবে মিলেমিশে, সকলে মিলেমিশে আবারও সিদ্ধান্ত নেওয়া হবে। বিপ্লব ও সংহতি দিবস, একদিকে যেমন বিপ্লব আর একদিকে সেটি মিলন। সংহতি মানে হলো একটি বিষয়ের সঙ্গে একাত্মতা পোষণ করা। তো আমরা সেই বিষয়ের উপর দেখেন যে আজকে আমাদেরও এই দিনে আমরা সকলেই শপথ দিচ্ছি, আমাদের একদিকে যেমন বিপ্লব দলের অন্যান্য ভাইদের সঙ্গে, আর একদিকে তেমনি সংহতি প্রকাশ করে আমরা আগামী নির্বাচনের চূড়ান্ত তালিকা পর্যন্ত আমরা যাব। এবং এই যে আজকে সকল যে নভেম্বর, তার তাৎপর্য যদি বুঝে থাকেন, আমি যদি ক্ষুদ্র ভাষায় ব্যাখ্যা করে বুঝাতে পারি তাহলে বুঝাতে পারলাম, যদি না পারি ভুল হয়ে থাকলে অনেক ত্রুটি বিচ্যুতি হয়েছে, দীর্ঘক্ষণ ধৈর্য ধরেছেন, আপনারা জেনেছেন। আমরা অনেক কথা, অনেক কষ্টের কথা আপনাদেরকে বলি নাই। সর্বশেষ 5ই জানুয়ারির ঘটনা বলি। 5-7 জানুয়ারিতে নির্বাচন, 5ই জানুয়ারি আমি আমার এলাকাতে লিফলেট করে আমি রামগড়পুরে যাব। উত্তর বাজার মোড়টা পার হতেই আমাকে অ্যারেস্ট করা হয়েছে র্যাব দিয়ে। যারা দেখেছেন এখানে অনেকেই হয়তো আছেন, কিভাবে রাস্তায় র্যাব আমাকে প্রকাশ্যে লাঞ্ছিত করেছে আমি ডেকে রেখেছি। আমি মায়া কান্না করতে যাই না, কাউকে বলি নাই, বন্ধু বান্ধবকেও বলি না, শারীরিকভাবে আমাকে নির্যাতন করা হয়েছে। এরপরে যদি প্রকাশ্যে লেবাররা, বিশেষ করে এলাকার ধানের ছিল, লেবাররা ছিল, তারা খুব ভালো করে দেখেছে, হায় হায় করেছে। আমি শুনতেছি বারবার যখন আমাকে বিভিন্ন শারীরিকভাবে বিভিন্ন জায়গায় আমাকে মারা হচ্ছে, তারা কষ্ট পাচ্ছে, জানি বিদ্রোহ করে এখানে ইশারা দিলে বা হয়তো একটা জ্ঞান হতো, আরো সাধারণ মানুষ বিপদে পড়তো। সেই দিকে আমি যাই নাই, আমি তাদের সঙ্গে স্বেচ্ছায় চলে গেছি। ওখানে নিয়ে আমাকে 4.5 ঘন্টা আগে অফিসে আটকে রেখে যত ধরনের মানসিক শারীরিক নির্যাতন করা হয়েছে। এক পর্যায়ে তারা যখন আমার অবদানের কথা, দলের প্রতি নির্দেশনের কথা তারা নিজেরাই তখন বলেছে যে আমার ইচ্ছা ছিল রাজনীতি করার, আর কোন ইচ্ছা আমার রাজনীতি নাই, এর রাজনীতি করার ইচ্ছা নাই। তারা বলেছে যে আপনার যে দশা দেখলাম, এইভাবে হয়তো আমরা আমাদের বিষয়টি বুঝে আমরা কিছুটা রেহাই পেয়েছি বিভিন্নভাবে। তো আমার বাবা কিন্তু, আমি কিন্তু পদ হারিয়েছিলাম যুগ মহালয়ক, 1 বছর উপজেলার জেলা বিএনপি যুগ মহালয় হয়েছিলাম।
বাবা কিন্তু এই কষ্টের কথা শুনে বাবা পরবর্তী হয়তো আন্দাজ করেছিলেন রিয়াদকে জেলে যেতে হবে, তার আগেই কিন্তু আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গেলেন। সেই কষ্ট হয়তো উনি নিজে দেখতে চান নাই, মহান রাব্বুল আলামিন ওনাকে নিয়ে গেছেন। আমার বাবার জন্য যদি ব্যস্ত নসিব করে সেজন্য দোয়া করবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কুকুর জন্য আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। দেশটা তারেক রহমানের সুস্থতা এবং দেশে ফিরে আসার সত্যতাতে ফিরে আসে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উনি যাতে সহি সালামতে ফিরে আসতে পারেন। আর আমি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 দিনের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যাতে আল্লাহ সুস্থ রাখেন, ওনাকে যে 3টা মনোনয়ন হয়েছে সেখানে যাতে উনি সুস্থভাবে গিয়ে মানুষের সঙ্গে ভোট চাইতে পারেন, নির্বাচন করতে পারেন। মহান আল্লাহ যাতে ওনাদেরকে সুস্থ রাখেন, শান্তিতে রাখেন। এবং জিয়া পরিবারের যে কষ্ট, তার চেয়ে কষ্ট অবশ্যই আমার বেশি না। সুতরাং আমরা তাদের দিকে যে আমাদের সমস্ত কষ্ট, আমাদের সমস্ত বেদনা আমরা বলে যাবো, আমরা প্রত্যাশা করবো, আমরা আমাদের বলে দাবি জানিয়ে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবো, সেই আশাবাদ ব্যক্ত করে সকলের কাছে সকলের স্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে যারা এখানে এসেছেন, এতক্ষণ আছেন, তাদেরকে কি বলে আমি কৃতজ্ঞতা স্বীকার করবো আমার জানা নাই। বারবার আপনাদেরকে আমরা এই কৃতজ্ঞতায় প্রকাশ করি, আপনাদের সেই আমাদের কাছে সেই ভালোবাসার কাছে পরাজয় নিয়ে নিয়ে যতদিন বেঁচে আছি ততদিন যাতে আপনাদের কথা আপনাদের বলবলে থেকে আপনাদের সেবা করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আজকের এই উপজেলা বিএনপি পৌর বিএনপি এবং সকল সরকার জিন্দাবাদ জিন্দাবাদ। এবং আজকে গৌরীপুরের তৃণমূলের বিএনপি নেতা কর্মী এবং সাধারণ জনতা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। সিপাহী বিপ্লব সংহতি দিবসের আলোচনা সভার সম্মানিত সভাপতি আব্দুল আজিজ মন্ডল সাহেব তার মূল্যবান বক্তব্য রাখবেন। আজকে গৌরীপুর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত ঐতিহাসিক 7 নভেম্বর সিপাহী বিপ্লব ও সংহতি দিবসের সম্মানিত প্রধান অতিথি, গৌরীপুরের গণমানুষের নেতা, গৌরীপুরের লাখো মানুষের প্রাণের নেতা, আমাদের নেতা, গৌরীপুর উপজেলা বিএনপির সম্মানী আহ্বায়ক জনাব তারেক রহমান হিরণ, উপস্থিত আমার সহ রাজনৈতিক যোদ্ধাবৃন্দ, উপস্থিত বিভিন্ন ইউনিয়নের আগত অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ, এলাকা আপনারা এটি পরিশ্রম করে আমাদের এই ঐতিহাসিক জনসভাকে সামনে মণ্ডিত করে তুলেছেন, সেই জন্য গৌরীপুর মন্ডলাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা অবশ্যই শুনেছেন আমরা গৌরীপুরের মানুষ, আমরা তাই আজকে বিপ্লবী দিবস হইতে আমরা সমর্থন দেব, যেভাবে আমাদের ঢাকার প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সিপাহী জনতার মাধ্যমে উদ্ধার করে এনে বাংলার নষ্ট করে দিয়েছিলেন। আমরা গৌরীপুরের মানুষ এই 7 নভেম্বরকে উদ্দেশ্য করে আমরা তারেক রহমান হিরণকে এই গৌরীপুরের মানুষ টেনে এনে আগামী সংসদে আমরা ফেরাবো, সেই আত্মত্ব আশা এই পর্যন্ত কষ্ট করেছেন। আমরা আমাদের আন্দোলন প্রতিনিয়ত চলবে, আমরা কোন সহিংস হয়ে যাবো না, কোন মানুষ হয়ে যাবো না, কোন মানুষের জন্য মানুষের প্রতি সেটা আমরা
আমরা করবো না। আগামীকাল বিকাল 9 তারিখ রোববার সকাল দুপুর 2টা বন্ধুদের মহিলা সমাবেশ আছে। আপনারা সবাই এই জায়গায় উপস্থিত থাকবেন। আমাদের সেই মহিলা সমাবেশকে আপনারা সম্পূর্ণ মন্দিরে তুলবেন এই আশা রেখে আমরা তাইর রহমান পক্ষে আবারও আমরা আগামী নির্বাচনে জাতীয় সংসদে মনোনয়ন চেয়ে আমরা যেন আনতে পারি গরিবের মানুষের মনের চাহিদা, গরিবের মা মাটি মানুষের নেতা আমরা তাইর রহমান হিরোকে আমরা সংসদে পাঠাবো।